বন্ধুরা, আজকের এই গল্প আপনার চোখে জল এনে দেবে। এই গল্প এক মায়ের মমতার, এক ছেলের অনুশোচনার এবং নিয়তির এমন এক খেলার, যা আমাদের শেখায় যে কর্মফল এই জন্মেই পাওয়া যায়। যদি আপনি আপনার মাকে ভালোবাসেন, তবে এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে। মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল তাজ হোটেলের সেই বিশাল হলটি আলোয় ঝলমল করছিল। ঝাড়বাতির উজ্জ্বল্য কোনো রাজার মহলের মতো লাগছিল। শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী, নেতা এবং বিখ্যাত ব্যক্তিত্বরা সেখানে জমা হয়েছিল। সব দিকে শুধু প্রশংসার কোলাহল ছিল, এবং সেই কোলাহলের মাঝে দাঁড়িয়েছিল বিক্রম সিংঘানিয়া। বিক্রম যে শহরের সবচেয়ে বড় বিজনেস টাইকুন ছিল, আজ নিজের সাফল্যের উৎসব পালন করছিল। সে তার হাতে মাইক নিল এবং গর্বভরে নিজের কথা শুরু করল। তার স্যুট ছিল বিদেশি, তার ঘড়ির দাম হয়তো কোনো গরিবের সারা জীবনের উপার্জনের চেয়েও বেশি ছিল। কিন্তু তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, যা সে তার হাসির আড়ালে লুকুচ্ছিল। বিক্রম বলছিল, আজ আমি যা কিছু নিজের পরিশ্রমেই হয়েছি। আমি শূন্য থেকে শুরু করেছি, আর আজ আকাশ ছুঁয়েছি। হল করতালিতে ফেটে পড়ল। তার বাগদত্তা নয়না, যে হীরের গয়নায় মোড়া ছিল, তার পাশে দাঁড়িয়ে গর্বভরে হাসছিল। নয়নার কাছে বিক্রম ছিল কেবল একটি সোনার পাখি, যাকে বিয়ে করে সেই পুরো সম্পদের মালকিন হতে চলেছিল। তখনই সেই হলের বিশাল দরজায় এক হুলুস্থুল পড়ে গেল। নিরাপত্তা লক্ষ্মীরা কাউকে আটকানোর চেষ্টা করছিল। সরে দাও, আমাকে ভেতরে যেতে দাও, আমাকে সাহেবের সাথে দেখা করতে হবে। এক সরু এবং কাঁপতে থাকা গলার স্বর সেই আসরের সঙ্গীতকে চিড়ে দিল। সেই স্বর আর কারো নয়, বরং 10 বছরের এক ছোট বাচ্চা ছোটুর ছিল। তার জামাকাপড় ছেঁড়া ছিল, মুখে ধুলো আর মাটি মাখা ছিল, এবং পায়ে চটি পর্যন্ত ছিল না। সে মুম্বাইয়ের সেই গলিগুলো থেকে এসেছিল, যেখানে সূর্যের আলো খুব কষ্টে পৌঁছায়। নিরাপত্তা রক্ষী তাকে কলার ধরে বাইরে তাইলতে লাগলো। পালা এখান থেকে, ভিখারি! এটা কোনো ধর্মশালা নয়, এটা সিংঘানিয়া সাহেবের পার্টি, গার্ড রাগের সাথে বলল। কিন্তু ছোটু হার মানল না। সে তার পুরো শক্তি দিয়ে গার্ডের হাত থেকে নিজেকে ছাড়ালো এবং হলের ঠিক মাঝখানে দৌড়ে পৌঁছল। সে সোজা স্টেজের দিকে ছুটল, যেখানে বিক্রম দাঁড়িয়েছিল। অতিথিরা অবাক ছিল। নিস্তব্ধতা নেমে এলো। নয়নার মুখের রং উড়ে গেল। সে চিৎকার করে উঠল, এই নোংরা বাচ্চা এখানে কিভাবে এলো? সিকিউরিটি, একে এক্ষুনি বাইরে ফেলে দাও। কিন্তু ছোটুর চোখে এক আগুন ছিল, এমন এক সত্যের আগুন যা দুনিয়ার কোনো শক্তি নেভাতে পারত না। সে স্টেজের নিচে দাঁড়িয়ে পড়ল। তার শ্বাস ফুলছিল, বুক ধকধক করছিল। সে তার ময়লা আঙুল বিক্রমের দিকে তুলল এবং পুরো শক্তি দিয়ে চিৎকার করল, সাহেব, আপনার মা মারা যাননি, তিনি বেঁচে আছেন, আমি তাকে দেখেছি। এই শব্দগুলো কোনো বোমা বিস্ফোরণের মতো সেই হলে পড়ল। নিস্তব্ধতা এতটাই গভীর হয়ে গেল যে যদি সূচও পড়ত তবে তার শব্দ শোনা যেত। বিক্রমের হাত থেকে মাইক পড়তে পড়তে বাঁচিল। তার মুখ, যা এতক্ষণ গর্বে চকচক করছিল, এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নয়না সঙ্গে সঙ্গে বিক্রমের কাছে এলো এবং তার কানে ফিসফিস করে বলল, বিক্রম, এই পাগলের কথা শোনো না। এটা কোনো চাল, টাকা আদায় করার কোনো নতুন উপায়। একে বাইরে বের করো। কিন্তু বিক্রম নিজের জায়গা থেকে নড়তে পারল না। তার কানে সেই শব্দগুলো বাজছিল, আপনার মা বেঁচে আছেন। সে তার মা সাবিত্রী দেবীর শেষকৃত্য 6 মাস আগেই করেছিল। তার মনে ছিল সেই বন্ধ কফিন, যা ডাক্তাররা খুলতে বারণ করেছিলেন, কারণ রোগের কারণে মুখ নষ্ট হয়ে গিয়েছিল। তার মনে ছিল সেই অস্থি, যা সে গঙ্গায় বিসর্জন দিয়েছিল। তাহলে এই বাচ্চা কি বলছে? বিক্রম ধীরে ধীরে স্টেজ থেকে নিচে নামল। নয়না তার হাত ধরার চেষ্টা করল, কিন্তু সে ঝটকা দিয়ে সরিয়ে দিল। সে ছোটুর কাছে গেল। ছোটু তখনও কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, বরং সেই সত্যের ভারে যা সে তার ছোট কাঁধে বয়ে বেড়াচ্ছিল। তুমি কি বলছো? বিক্রমের গলা কেঁপে উঠল। আমার মা, তার মৃত্যু হয়ে গেছে। আমি নিজে তার ক্রিয়াকর্ম করেছি। ছোটু তার পকেটে হাত ঢোকাল। তার হাত কাঁপছিল। সে তার মুষ্টি খুলল এবং বিক্রমের সামনে ধরল। তার হাতের তালুতে একটি পুরনো ক্ষয়ে যাওয়া রুদ্রাক্ষের মালা ছিল। সেই মালা সাধারণ ছিল না, তার একটি দানায় সিঁদুরের হালকা দাগ ছিল। বিক্রমের চোখের সামনে অন্ধকার নেমে এলো। এটা সেই মালা যা তার মা সাবিত্রী দেবী গত 40 বছর ধরে নিজের গলায় পরতেন। সেই মালায় লাগা সিঁদুরের দাগ তখনকার, যখন ছোটবেলায় বিক্রমের হাত থেকে পুজোর থালা পড়ে গিয়েছিল। এই দাগ শুধু বিক্রম আর তার মা জানত। বিক্রম কাঁপতে থাকা হাতে মালাটি তুলে নিল। যেই তার আঙুলগুলো সেই রুদ্রাক্ষের দানাগুলো স্পর্শ করল, তার মনে হলো যেন তার শরীরে বিদ্যুৎ খেলে গেল।
সে তার মায়ের গায়ের গন্ধ পেল, সেই চন্দন আর ধূপের গন্ধ যা সব সময় তার আঁচল থেকে আসত। এটা এটা তোমার কাছে কোথা থেকে এলো? বিক্রম হাঁটু গেড়ে বসে পড়ল, সেই বাচ্চার সমান উচ্চতায়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ছোট ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, সাহেব, উনি আবর্জনার স্তূপের কাছে বস্তিতে এক ভাঙা কুঁড়ে ঘরে থাকেন। তিনি খুব অসুস্থ, তার কাছে খাওয়ার কিছু নেই। লোকে তাকে পাগল বলে, কারণ তিনি দিনরাত কেবল একটাই বুলি আওড়ে যান, আমার ছেলে বিক্রম আসবে, আমার ছেলে রাজা, ও আমাকে নিতে অবশ্যই আসবে। কাল রাতে যখন তার শরীর খুব বেশি খারাপ হয়ে গেল, তখন তিনি আমাকে এই মালা দিলেন এবং বললেন যে এটা বড় হোটেলে যাওয়া সেই সাহেবকে দেখিয়ে দিও যার ছবি খবরের কাগজে ছাপা হয়েছে। তিনি বললেন যে তুমি একে চিনে নেবে। বিক্রমের হৃৎপিণ্ডা যেন কেউ মুঠোর মধ্যে পিষে দিল। তার মা, যিনি তাকে বড় করার জন্য অন্যের বাড়িতে বাসন মেজেছেন, যিনি নিজে না খেয়ে তাকে খাইয়েছেন, তিনি আজ আবর্জনার স্তূপে পড়ে আছেন, আর সে এখানে মখমলের গদিতে ঘুমোচ্ছে। নয়না এসব দেখছিল আর তার ভয় বাড়ছিল। সে দৌড়ে নিচে এলো এবং চিৎকার করতে লাগলো, বিক্রম, তুমি এই বস্তিছাপ ভিখারির কথায় বিশ্বাস করছো? এই মালাও কোথাও থেকে চুরি করেছে। তোমার মা মারা গেছেন, আমাদের কাছে ডেথ সার্টিফিকেট আছে, ডাক্তার মেহতার রিপোর্ট আছে। এসব মিথ্যা। বিক্রম প্রথমবার নয়নার চোখের দিকে তাকালো। আজ সে সেই সুন্দর চোখে ভালোবাসা নয়, বরং এক ভয় দেখতে পেল। এমন এক ভয় যা চোরের চোখে থাকে যখন সে ধরা পড়তে চলেছে। ডাক্তার মেহতা, বিক্রম বিড়বিড় করল। সবকিছু এখন তার কাছে অদ্ভুত লাগছিল। মায়ের হঠাৎ মৃত্যু, নয়নার তাড়াহুড়ো করে শেষকৃত্য করানো, বন্ধ কফিন, আর ডাক্তার মেহতার এটা বলা যে সংক্রমণ ছড়াতে পারে, তাই মুখ দেখো না। প্রতিটি কড়ি এখন জুড়তে শুরু করেছিল। বিক্রম উঠে দাঁড়ানো। তার মুখ এখন চোখের জলে ভেজা ছিল না, বরং রাগে লাল ছিল। সে সেই রুদ্রাক্ষের মালা নিজের বুকের সাথে চেপে ধরল এবং নয়নার দিকে তাকালো। যদি এই বাচ্চার কথায় 1% সত্য থাকে নয়না, তবে মনে রেখো, আমি ভগবানকে ভুলে যাব, কিন্তু তোমাকে ক্ষমা করব না। পার্টিতে নিস্তব্ধতা ছিল। লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল। নয়না হতভম্ব হয়ে গেল। বিক্রম ছোটুর হাত ধরল। সেই হাত যা ময়লা ছিল, খসফসে ছিল, কিন্তু সেই সময়ে বিক্রমের কাছে দুনিয়ার সবচেয়ে পবিত্র হাত মনে হচ্ছিল। চলো, বিক্রম ছোটুকে বলল, আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। কিন্তু সাহেব, আপনার গাড়ি, আপনার জামা কাপড়, ওই জায়গা খুব নোংরা। ছোটু সংকোচ করে বলল, আমার মা যেখানে আছেন সেই জায়গা আমার কাছে মন্দিরের চেয়ে কম নয়। বিক্রম উত্তর দিল। সে তার দামি জ্যাকেট খুলে ফেলে দিল এবং দ্রুত বাইরের দিকে এগোলো। নয়না পেছন থেকে চিৎকার করল, বিক্রম, যদি তুমি এই ভিখারির সাথে যাও তবে আমাদের সম্পর্ক শেষ বুঝো। মিডিয়া কি ভাববে? আমার সম্মানের কি হবে? বিক্রম দরজায় থামল। সে ঘুরে তাকালো এবং নিজের জীবনের সবচেয়ে কটু সত্য বলল, সম্মান তো আমি সেই দিনই হারিয়েছিলাম নয়না, যেদিন আমি আমার মাকে সেই বৃদ্ধাশ্রম দিয়ে এসেছিলাম যাকে তুমি কেয়ার হোম বলতে। আজ আমি আমার মাকে ফিরিয়ে আনতে যাচ্ছি, আর যদি তুমি বা তোমার মিথ্যা সম্মান আমার রাস্তায় আসে তবে আমি পুরো শহর জ্বালিয়ে দেব। বিক্রম বাইরে বেরিয়ে গেল। সে তার আলিশান মার্সিডিজের দরজা খুলল এবং ছোটুকে সামনের সিটে বসার ইশারা করল। ছোটু ইতস্তত করছিল। তার নোংরা প্যান্ট আর ছেঁড়া গেঞ্জি সেই চকচকে লেদার সিট নষ্ট করে দেবে, কিন্তু বিক্রম তাকে কোলে তুলে সিটে বসিয়ে দিল। গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল এবং বিক্রম অ্যাক্সিলারেটর চেপে দিল। সে শহরের ঝলমলে আলো থেকে দূরে অন্ধকার আর দুর্গন্ধময় গলির দিকে এগিয়ে চলল। তার বুক ধকধক করছিল। সারা রাস্তা তার মাথায় শুধু মায়ের মুখ ঘুরছিল। ছোটু ধীরে জিজ্ঞেস করল, সাহেব, আপনি কি সত্যিই তাকে নিতে এসেছেন? উনি বলছিলেন যে আপনি অনেক বড় মানুষ হয়ে গেছেন, আপনার কাছে তার জন্যে সময় হবে না। বিক্রমের চোখ দিয়ে জল গড়িয়ে স্টিয়ারিং হুইলে পড়ল। না রে বাবা, আমি বড় মানুষ হইনি, আমি খুব ছোট হয়ে গেছি। নিজের মাকে ভুলে কোনো মানুষ বড় হতে পারে না। গাড়ি এখন শহরের বাইরের এলাকায় পৌঁছে গিয়েছিল, যেখানে আবর্জনার বড় বড় পাহাড় ছিল। বাতাসে পচনের দুর্গন্ধ ছিল, কিন্তু বিক্রমের কোনো ভ্রুক্ষেপ ছিল না। এখানের পরিবেশ দমবন্ধ করা ছিল। চারদিকে ঝুপড়ি ছিল যা প্লাস্টিকের ব্যাগ আর পুরনো টিনের ক্যান দিয়ে ঢাকা ছিল। কুকুর ডাকছিল এবং খানিগায়ে বাচ্চারা কাদা মাটিতে খেলছিল। এটা নরক ছিল, আর এই নরকে তার স্বর্গের মতো মা বাস করছিল। ব্যাস, এখানেই থামান সাহেব, সামনে গাড়ি যাবে না, ছোটু বলল। বিক্রম গাড়ি থেকে লাফিয়ে নামল। তার দামি জুতো কাদায় দেবে গেল। সে দৌড়ল ছোটুর পেছনে পেছনে। তারা গলি দিয়ে এক নির্জন কোণের দিকে এগোলো। সেখানে এক ভাঙা ঝুপড়ি ছিল, যার উপরে এক পুরনো ত্রিপল ছিল। ভেতর থেকে কাশির আওয়াজ আসছিল, এক এমন কাশি যা ফুসফুস চিরে দেয়। মা! বিক্রমের গলা দিয়ে কেবল এই একটি শব্দ বেরোলো। সে ঝুপড়ির পর্দা সরালো। ভেতরের দৃশ্য দেখে বিক্রমের আত্মা কেঁপে উঠল।
এক ছেঁড়া মাদুরে এক কঙ্কালসার শরীর শুয়েছিল। শরীরে শুধু এক পুরনো শাড়ি ছিল, যা অনেক জায়গায় ছেঁড়া ছিল। চুল জট পাকানো এবং সাদা হয়ে গিয়েছিল। তিনি কাঁপছিলেন। বিক্রম ধীরে ধীরে এগিয়ে গেল। তার পায়ে আর শক্তি ছিল না। সে মাদুরের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। মা, সে কাঁপা গলায় ডাকল। বৃদ্ধা ধীরে ধীরে নিজের চোখ খুললেন। ছানির কারণে তার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। তিনি তার কাঁপতে থাকা হাত এগিয়ে দিলেন, যেন বাতাসে কাউকে খুঁজছেন। কে? ছোটু, তুই এসেছিস বাবা? জল এনেছিস? সাবিত্রী দেবীর গলার স্বর এত দুর্বল ছিল যে খুব কষ্টে শোনা যাচ্ছিল। বিক্রম তার হাত নিজের হাতে নিয়ে নিল এবং সেটা নিজের গালে লাগালো। ছোটু না মা, আমি তোর বিক্রম, তোর ছেলে এসেছে মা। সাবিত্রী দেবীর শরীর এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তিনি নিজের ঝাপসা চোখ কুঁচকে দেখার চেষ্টা করলেন। এটা কি সত্যি ছিল, নাকি এটা আবার কোনো স্বপ্ন ছিল যা খিদের কারণে আসছিল? তিনি নিজের খসখসে আঙুল দিয়ে বিক্রমের মুখ স্পর্শ করলেন। তার নাক, তার কপাল, তার গাল। এক মায়ের আঙুল নিজের সন্তানকে কখনো ভোলে না, তা যত বছরই কেটে যাক না কেন। বিক্রম, তিনি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন, আমার রাজা বেটা? হ্যাঁ মা, আমাকে মাফ করে দে মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। বিক্রম ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে নিজের মাথা মায়ের পায়ে রেখে দিল, সেই পায়ে যা ধুলো আর নোংরায় মাখা ছিল, যেখানে হাজা ফেটে গিয়েছিল। সাবিত্রী দেবীর চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। তিনি ওঠার চেষ্টা করলেন, কিন্তু শরীর সায় দিল না। আমি জানতাম তুই আসবি। আমি সবাইকে বলেছিলাম, আমার ছেলে আমাকে এখানে পৌঁছতে ছেড়ে দিতে পারে না, আমার ছেলে আসবে। তিনি হাসছিলেন আর কাঁদছিলেন। কিন্তু তখনই সাবিত্রী দেবীর মুখ ভয়ে সাদা হয়ে গেল। তিনি বিক্রমের হাত জোড়ে চেপে ধরলেন। বেটা, এখান থেকে চলে যা, এক্ষুনি চলে যা। ওরা তোকে দেখে ফেলবে, ওরা খুব বিপজ্জনক, ওরা তোকে মেরে ফেলবে। বিক্রম অবাক হয়ে গেল। কারা মা? তোকে এখানে কে রেখেছে? আমাকে বল, আমি কাউকে ছাড়ব না। সাবিত্রী দেবীর শ্বাস ফুলতে লাগল। নয়না আর ওই ডাক্তার, ওরা আমাকে এখানে ফেলে দিয়েছে। ওরা বলেছিল যদি আমি কারুর সাথে যোগাযোগ করার চেষ্টা করি তবে ওরা তোকে মেরে ফেলবে। ওরা আমার সম্পত্তি, ওই পৈতৃক জমি সব কিছু চায়। বেটা, তুই পালিয়ে যা, ওরা নজর রাখছে। বিক্রমের রক্ত ফুটতে শুরু করল। তাহলে এটা শুধু অবহেলা ছিল না, এটা এক ষড়যন্ত্র ছিল। তার নিজের বাগদত্তা তার মাকে জ্যান্ত মেরে ফেলেছিল, শুধু কিছু জমির জন্য। সে তার মাকে বুকে জড়িয়ে ধরল। এখন তোর আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই মা, আমি এসে গেছি। যমরাজও এখন তোকে আমার থেকে দূরে নিতে পারবে না। বিক্রম শপথ নিল। তখনই বাইরে কিছু গাড়ি থামার শব্দ এলো। তীব্র আলো ঝুপড়ির ভেতরে পড়ল। ছোটু ঘাবড়ে ভেতরে এলো। সাহেব, পুলিশ আর কিছু গুন্ডাও আছে, ওরা বস্তি ঘিরে ফেলেছে। বিক্রম বুঝে গেল নয়না নিজের খেলা শুরু করে দিয়েছে। সে তাকে বা তার মাকে জ্যাটো ফিরে যেতে দিতে চায় না। বিক্রম উঠে দাঁড়ালো। তার চোখে এখন জল ছিল না, বরং মহাকালীর মতো ক্রোধ ছিল। সে তার মাকে নিজের কোলে তুলে নিল, যেমন ছোটবেলায় মা তাকে তুলত। ছোটু, আমার পেছনে থাকিস, বিক্রম বলল। সে ঝুপড়ি থেকে বাইরে বেরোলো। সামনে দুটি পুলিশ জিপ এবং একটি কালো এসইউভি দাঁড়িয়েছিল। এসইউভি থেকে নয়না নামল। এক কালো আভা ছিল তার চোখে। তার সাথে কিছু অস্ত্রধারী গুন্ডা ছিল। পুলিশও নয়নার ইশারাতে কাজ করছিল। নয়না হাসতে হাসতে এগিয়ে এলো। আমি বলেছিলাম না, বিক্রম, আমার ইজ্জতের প্রশ্ন আছে। তুমি এই বুড়িকে নিয়ে কোথায় যাবে? দুনিয়ার নজরে এ মরে গেছে, একে মরা অবস্থাতেই থাকতে দাও। বিক্রম তার মাকে আরও শক্ত করে ধরল। আজ পর্যন্ত তুই বিক্রম সিংঘানিয়াকে শুধু চেক সই করতে দেখেছিস নয়না। আজ তুই এক ছেলের সেই রূপ দেখবি যে নিজের মায়ের জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারে। পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল। বস্তির লোকেরা, যারা এতক্ষণ ভয় ছিল, নিজের ঘর থেকে উকি মারছিল। তারা দেখছিল যে কিভাবে এক স্যুটবুট পরা লোক এক ছেঁড়া পুরনো শাড়ি পরা বুড়িকে নিজের কোলে তুলে দাঁড়িয়ে আছে, নিরস্ত্র কিন্তু অটল। পরিবেশে উত্তেজনা এতটাই গভীর ছিল যে শ্বাস নেওয়াও কঠিন মনে হচ্ছিল। বিক্রমের কোলে তার অসুস্থ মা ছিল এবং সামনে তার বাগদত্তা নয়না, যে এখন কোনো ডাইনির চেয়ে কম লাগছিল না। পুলিশ বিক্রমের দিকে এগোচ্ছিল, তাদের হাতে লাঠি ছিল। ইন্সপেক্টর, নয়না চিৎকার করল, দাঁড়িয়ে কি দেখছ?
এই লোকটা শকে আছে, ও জানে না ও কি করছে। ওই মহিলাকে নিয়ে যাও আর পাগলাগারদে দিয়ে দাও, আর এই বাচ্চাকে একে চুরির অপরাধে ভেতরে ঢোকাও। এক কনস্টেবল এগিয়ে এলো এবং সে সাবিত্রী দেবীর হাত ধরার চেষ্টা করল। ছাড় একে বুড়ি, সে কর্কশ গলায় বলল। সেই মুহূর্তেই বিক্রমের চোখে সেই অঙ্গার জ্বলে উঠল যা কোনো সিংহের চোখে থাকে যখন কেউ তার বাচ্চাকে ছোঁয়ার চেষ্টা করে। সে কনস্টেবলের হাত এত জোরে ধরল যে তার কবজির হাড় মটমট করার শব্দ হল। কনস্টেবল যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং পিছিয়ে গেল। খবরদার! বিক্রমের গলা সিংহের গর্জনের মতো ছিল, কিন্তু শান্ত এবং বিপজ্জনক। যদি কেউ আমার মাকে আঙুলও লাগায় তবে আমি উর্দি নামাতে 1 মিনিটও সময় নেব না। তোমরা জানো আমি কে? আমি বিক্রম সিংহানিয়া। এই শহরের অর্ধেক প্রশাসন আমার পকেটে থাকে। ইন্সপেক্টর পা পেছাতে পেছাতে ঘাবড়ে গেল। সিংহানিয়া নামের ভয় পুরো মুম্বাইতে ছিল, কিন্তু নয়না জানত যে যদি আজ সাবিত্রী দেবী এখান থেকে জ্যাত বেরিয়ে যায় তবে তার খেলা শেষ হয়ে যাবে। সে এগিয়ে এলো, তার চোখে পাগলামি ছিল। বিক্রম, তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করছো এই নোংরা মহিলার জন্য। এ তোমার মা নয়, এ কোনো বহুরূপী। নয়না চিৎকার করে বলল। সাবিত্রী দেবী, যিনি এতক্ষণ চুপ ছিলেন, ধীরে নিজের মাথা তুললেন। তিনি নয়নার দিকে তাকালেন। তার চোখে রাগ নয়, বরং এক অদ্ভুত করুণা ছিল। বৌমা, সাবিত্রী দেবী দুর্বল গলায় বললেন, আমি তোকে নিজের মেয়ে মেনেছিলাম। আমি তোকে নিজের ঘরের চাবি দিয়েছিলাম, নিজের সিন্দুক দিয়েছিলাম। কি দৌলতের খিদে এত বড় হয় যে তুই এক মাকে তার ছেলের থেকে আলাদা করে দিলি? সাবিত্রী দেবীর এই শব্দগুলো সেখানে উপস্থিত ভীরের হৃদয় চিরে দিল। নয়না ক্ষেপে গেল। চুপ কর বুড়ি, ইন্সপেক্টর গুলি চালাও যদি দরকার পড়ে। কিন্তু তখনই একটি পাথর উড়ে এসে পুলিশের জিপের কাঁচে লাগল। ঝনঝন করে কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল। সবাই চমকে পেছনে তাকালো। ছোটু দাঁড়িয়েছিল, তার হাতে আরও একটি পাথর ছিল, এবং সে একা ছিল না। তার পেছনে বস্তির শত শত মানুষ দাঁড়িয়েছিল। আবর্জনা কুড়ানো মানুষ, শ্রমিক, মহিলা এবং বাচ্চারা, সবার হাতে পাথর, লাঠি এবং লোহার রড ছিল। এরা সেই লোক যাদের সমাজ আবর্জনা মনে করত, কিন্তু আজ তারা নিজের দিদিমার জন্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। সাবিত্রী মাকে কেউ হাত লাগাবে না, এক বৃদ্ধ লোক চিৎকার করল, যার হাতে এক জং ধরা পাইপ ছিল। ইনি আমাদের বাচ্চাদের পড়তে শিখিয়েছেন। ইনি নিজের শুকনো রুটি আমাদের সাথে ভাগ করেছেন। মারো শয়তানগুলোকে। ভিড় থেকে আওয়াজ আসতে লাগলো। ভিড়ের রাগ দেখে পুলিশ ভয় পেয়ে গেল। তারা জানত যে এক ক্ষুধার্ত এবং ক্ষিপ্ত ভিড়ের সামনে বন্দুকের কোনো মানে হয় না। ইন্সপেক্টর নয়নার দিকে তাকালো এবং বলল, ম্যাডাম, পরিস্থিতি খারাপ হচ্ছে, আমাদের এখান থেকে বের হতে হবে। যদি ভিড় বেসামাল হয়ে যায় তবে আমরা বাঁচব না। নয়নার দাঁত কিড়মির করল। সে বিক্রমের দিকে তাকালো, যে এখন নিজের মাকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছিল। এটা শেষ হয়নি বিক্রম, সে বিড়বিড় করল, আমি এটা শেষ করেই ছাড়ব। পুলিশ পিছু হটতে লাগলো এবং নয়নাকে জোর করে গাড়িতে বসালো। তাদের কনভয়ে ধুলো উড়িয়ে সেখান থেকে পালিয়ে গেল। বস্তির লোকেরা তাদের গাড়ির ওপর পাথর বর্ষণ করল। বিক্রম ঘুরে সেই ভিড়কে দেখল। সে দেখল যে কিভাবে গরিব এবং অসহায় লোকেরা সেটা করল যা ধনী এবং ক্ষমতাবানরা করতে পারেনি। তারা সত্যের সঙ্গ দিল। বিক্রম নিজের মাথা নিচু করে তাদের সবাইকে প্রণাম জানালো। ছোটু, গাড়িতে ওঠো, বিক্রম বলল। বিক্রম নিজের মাকে পেছনের সিটে খুব সাবধানে শোয়ার, যেন কোনো কাচের পুতুল। সে তার জ্যাকেট খুলে তার মাথার নিচে দিয়ে দিল। ছোটু সামনের সিটে বসে পড়ল। তার চোখে এখনও ভয় এবং রোমাঞ্চ দুটোই ছিল। বিক্রম গাড়ি স্টার্ট করল। যেই গাড়ি বস্তি থেকে বের হলো, সাবিত্রী দেবী জোরে কাঁচতে শুরু করলেন। রক্তের কিছু ফোঁটা তার ঠোঁটে চলে এলো। বিক্রমের বুক কেঁপে উঠল। মা, তোর কিছু হবে না, আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। বিক্রম ঘাবড়ে গিয়ে বলল, না, হাসপাতাল নয়। সাবিত্রী দেবী খুব কষ্টে বললেন, ওরা সেখানেও থাকবে। নয়নার হাত অনেক উপর পর্যন্ত। ওরা আমাকে মেরে ফেলবে বেটা। বিক্রম স্টিয়ারিং হুইল জোরে চেপে ধরল। তার মা ঠিক বলছিল। বড় হাসপাতাল, বড় ডাক্তার সব টাকার গোলাম ছিল। নয়না আগেই সব কিনে রেখেছিল। তাকে এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে নয়নার ছায়াও না পৌঁছাতে পারে। আমাদের পুরনো বাড়ি, বিক্রম ভাবল। পুনের সেই পুরনো হাবেলি, ওখানে কেউ আসে না। আর বৈদ্যজি, আমাদের পুরনো বৈদ্যজি ওখানেই থাকেন। সে গাড়ির অভিমুখ হাইওয়ের দিকে ঘুরিয়ে দিল। মুম্বাইয়ের রঙিন আলো পেছনে পড়ে রইল এবং তারা অন্ধকার হাইওয়েতে ছুটতে লাগল। গাড়ির ভেতর নিস্তব্ধতা ছিল, শুধু সাবিত্রী দেবীর ভারী শ্বাসের শব্দ আসছিল। বিক্রম বারবার রিয়ারভিউ মিরারে দেখছিল। তার ভয় ছিল যে কোথাও কেউ পিছু করছে না তো। সাহেব, ছোটু ধীরে বলল, দিদিমার জল লাগবে। বিক্রম সঙ্গে সঙ্গে রাস্তার ধারে গাড়ি থামালো। সে জলের বোতল বের করল এবং পেছনের সিটে গেল। সে তার মায়ের মাথা নিজের কোলে রাখল এবং তাকে ধীরে ধীরে জল খাওয়ালো। সাবিত্রী দেবী জল খেয়ে নিজের চোখ খুললেন। তিনি বিক্রমের মুখের দিকে তাকালেন, যেন তিনি নিজের চোখে তার ছবি গেঁথে নিতে চান। তুই কত রোগা হয়ে গেছিস, তিনি কাঁপতে থাকা হাতে তার গাল ছুঁয়ে বললেন। বিক্রমের চোখ দিয়ে জল গড়িয়ে মায়ের গালে পড়ল। মা, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ওই মহিলার উপর বিশ্বাস করেছিলাম, আর ও তোকে
বিক্রমের গলা ধরে এলো। সে আর বলতে পারল না। সাবিত্রী দেবী হাসার চেষ্টা করলেন। কাঁদিস না পাগল, দেখ ভগবান সব ঠিক করে দিলেন না। যদি ছোটু না থাকতো তবে আমি তোকে শেষবারের মতো দেখতেও পেতাম না। বিক্রম ছোটুর দিকে তাকালো। সেই বাচ্চা এখনও আড়ষ্ট হয়ে বসেছিল। বিক্রম ছোটুকে কাছে ডাকল। এদিকে এসো ছোটু, বিক্রম বলল। ছোটু ধীরে ধীরে কাছে এলো। বিক্রম তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরল এবং তাকে শক্ত করে বুকে চাপল। এক কোটিপতি বিজনেস টাইকুন আর এক আবর্জনা কোড়ানো অনাথ বাচ্চা, দুজনেই সেই রাতে একই সুতোয় বাধা পড়েছিল। আজ থেকে তুমি অনাথ নও ছোটু, বিক্রম বাষ্পরুদ্ধ গলায় বলল। তুমি আমাকে আমার মা ফিরিয়ে দিয়েছ, এখন তুমি আমার ছোট ভাই। যা আমার তা তোমার। ছোটু, যাকে সারা জীবন শুধু ধিক্কার আর গালি মিলেছিল, ফুপিয়ে কাঁদতে লাগল। তাকে প্রথমবার কেউ বুকে জড়িয়ে ধরেছিল। তখনই সাবিত্রী দেবী বিক্রমের হাত ধরলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। বিক্রম, একটা কথা মনে রাখিস, নয়না একা নয়, তার সাথে ও আছে। কে? বিক্রম জিজ্ঞেস করল। তোর পার্টনার মালহোত্রা। সাবিত্রী দেবী ফাঁস করলেন। যখন ওরা আমাকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল, আমি ওর গলা শুনেছিলাম। ও বলছিল যে একবার বুড়ি রাস্তা থেকে সরে যাক, তারপর বিক্রমকে রাস্তা থেকে সরানো সহজ হবে। পুরো কোম্পানি ওদের দুজনের হয়ে যাবে। বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাজ মালহোত্রা, তার ছোটবেলার বন্ধু, তার বিজনেস পার্টনার, যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করত। তাহলে এটা শুধু এক পারিবারিক ঝগড়া ছিল না, এটা এক পুরো ষড়যন্ত্র ছিল তাকে শেষ করার। তার নিজের লোকেরাই সাপ হয়ে তাকে দংশন করছিল। রাগের এক ঢেউ বিক্রমের শরীরে খেলে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। এখন রাগ করার সময় ছিল না, এখন বুদ্ধি দিয়ে কাজ করার সময় ছিল। তাকে নিজের মাকে বাঁচাতে হবে, আর তারপর সে ওদের সবাইকে দেখাবে যে বিক্রম সিংহানিয়া আসলে কে। বৈদ্যজির বাড়ি এখান থেকে 2 ঘন্টার দূরত্বে। বিক্রম ঘড়ি দেখে বলল, আমাদের তাড়াতাড়ি করতে হবে। সে আবার গাড়ি স্টার্ট করল, কিন্তু যেই তারা হাইওয়ের নির্জন অংশে পৌঁছল, পেছন থেকে 2টি তীব্র হেডলাইট দেখা গেল। একটি কালো এসইউভি খুব দ্রুত তাদের দিকে আসছিল। বিক্রম স্পিড বাড়ালো, কিন্তু পেছনের গাড়িও স্পিড বাড়িয়ে দিল। সাহেব, ওরা আমাদের পিছু করছে, ছোটু চিৎকার করল। পেছনের গাড়ি বিক্রমের গাড়িকে ধাক্কা মারল। ধরাম! গাড়ির ভারসাম্য বিগড়ে গেল, কিন্তু বিক্রম সামলে নিল। নিচু হয়ে যাও, বিক্রম চিৎকার করল। এরা নয়নার গুন্ডা ছিল, তারা তাকে জ্যান্ত ছাড়তে চাইছিল না। এটা এখন শুধু পালানোর ব্যাপার ছিল না, এটা যুদ্ধ ছিল। হাইওয়েতে মৃত্যুর খেলা শুরু হয়ে গিয়েছিল। বিক্রম অ্যাক্সেলারেটর একদম মাটিতে মিশিয়ে দিল। ইঞ্জিনের শব্দ গর্জন করে উঠল। সে দেখল যে সামনে রাস্তা 2 ভাগে ভাগ হচ্ছে। একটি চওড়া হাইওয়ে যা শহরের দিকে যায়, আর একটি কাঁচা এবড়োখেবড়ো রাস্তা যা জঙ্গলের দিকে যায়। যদি সে হাইওয়েতে থাকে তবে তাদের দ্রুতগামী গাড়ি তাকে ধরে ফেলবে, কিন্তু জঙ্গলের রাস্তা শুধু বিক্রম জানত। ছোটবেলায় সে তার বাবার সাথে সেখানে শিকারে যেত। সে হঠাৎ স্টিয়ারিং ঘোরালো। টায়ারের চিৎকারের সাথে গাড়ি কাঁচা রাস্তায় নেমে গেল। ধুলোর মেঘ ঘুরল। পেছনের এসইউভিও পিছু নিল, কিন্তু ভারী গাড়ি হওয়ার কারণে সেটা কাঁচা রাস্তায় টলতে লাগল। ধরে থাকিস মা, বিক্রম বলল। রাস্তা খুব খারাপ ছিল, গাড়ি ঝাঁকুনি খাচ্ছিল। সাবিত্রী দেবী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু তিনি নিজের মুখে হাত রেখেছিলেন যাতে বিক্রমের মনোযোগ নষ্ট না হয়। ছোটু পেছনে ঘুরে দেখল, সাহেব, ওরা এখনও পেছনে আছে। আরেক লোক জানালা দিয়ে বাইরে বেরোচ্ছে, তার হাতে বন্দুক আছে। থাস! গুলির শব্দ নিস্তব্ধতা চিরে দিল এবং গাড়ির পেছনের জানালার কাঁচ ভেঙে গেল। কাঁচের টুকরো সাবিত্রী দেবীর উপর পড়ল। মা, বিক্রম চিৎকার করল। আমি ঠিক আছি বেটা, তুই গাড়ি চালা, সাবিত্রী দেবী সাহস দেখিয়ে বললেন। বিক্রমের মাথায় দ্রুত কাজ করছিল। সামনে এক পুরনো কাঠের সেতু ছিল যা খুব দুর্বল হয়ে গিয়েছিল। সে জানত যে তার সেডান গাড়ি হালকা, বেরিয়ে যাবে, কিন্তু পেছনে আসা ভারী এসইউভির ওজন ওই সেতু সহ্য করতে পারবে না। এটা এক জুয়া ছিল, মৃত্যু আর জীবনের জুয়া। জয় বজরংবলী, বিক্রম মনে মনে প্রার্থনা করল। সেতু সামনে এসে গিয়েছিল, নিচে গভীর খাত ছিল এবং উত্তাল নদী বইছিল। বিক্রম চোখ বন্ধ করল এবং গাড়ির গতি বাড়িয়ে সেতুর ওপর তুলে দিল। কাঠ মটমট করল, ভাঙার শব্দ এলো, কিন্তু গাড়ি পার হয়ে গেল। যেই তারা সেতুর ওই পারে পৌঁছল, তারা এক বিকট শব্দ শুনল। কর কর ধারাম! বিক্রম ব্রেক কষল এবং পেছনে তাকাল। এসইউভি সেতুর মাঝখানে ফেসেছিল। পুরনো কাঠ ওজন সহ্য করতে পারেনি এবং সেতু মাঝখান থেকে ভেঙে গিয়েছিল। এসইউভির সামনের অংশ হাওয়ায় ঝুলছিল এবং গুন্ডারা ভয়ে চিৎকার করছিল। তারা এখন আর এগোতে পারবে না। বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে স্টিয়ারিং হুইলে নিজের কপাল ঠেকিয়ে দিল। বেঁচে গেছি! ছোটু তালি দিল। সাহেব, আপনি তো হিরো, একদম সিনেমার মতো। কিন্তু বিক্রমের হাসি উধাও হয়ে গেল যখন সে পেছনের সিটে দেখল। সাবিত্রী দেবীর বাহু থেকে রক্ত ঝরছিল।
গুলি কাঁচ ভেঙে তার বাহু ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। মা! বিক্রম সঙ্গে সঙ্গে পেছনে লাফিয়ে গেল। সে তার রুমাল বের করল এবং ক্ষতের ওপর বেঁধে দিল। কিছু হয়নি বেটা, শুধু আঁচড় লেগেছে, সাবিত্রী দেবী মিথ্যা বললেন, যদিও তার মুখ যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমাদের বৈদ্যজির কাছে তাড়াতাড়ি পৌঁছতে হবে, বিষ ছড়িয়ে পড়তে পারে, বিক্রম বলল। এবার গাড়ি ধীরে ধীরে কিন্তু সাবধানে জঙ্গলের রাস্তা দিয়ে এগোতে লাগল। ভোর হতে চলেছিল। পূর্ব দিকে আকাশের রং গাঢ় নীল হচ্ছিল। পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গিয়েছিল। কিছু সময় পর তারা এক খুব পুরনো গ্রামে পৌঁছল। এখানে বিদ্যুৎ ছিল না, কিন্তু বাতাসে শান্তি ছিল। এক পুরনো মন্দিরের ঘণ্টা বাজার শব্দ আসছিল। বিক্রম গাড়ি এক হাবেলি সদৃশ বাড়ির সামনে থামাল। এই বাড়ি ইঁট এক কাঠের তৈরি ছিল, যার উঠোনে তুলসী গাছ ছিল। বিক্রম দরজা ধাক্কাল। বৈদ্যজি, বৈদ্যজি! কিছুক্ষণ পর এক বয়স্ক মানুষ দরজা খুললেন। তিনি ধুতি আর পাঞ্জাবি পরেছিলেন। তার মুখে সাদা দাড়ি আর কপালে তিলক ছিল। ইনি বৈদ্য রামশরণ ছিলেন, যিনি সিংহানিয়া পরিবারের পুরনো বৈদ্য ছিলেন। বিক্রমকে এই অবস্থায় দেখে তিনি চমকে গেলেন। ছোট মালিক আপনি? আর এসব? বৈদ্যজি, প্রশ্ন করার সময় নেই। আমার মা, তিনি খুব অসুস্থ এবং আহত। বিক্রম হাঁপাতে হাঁপাতে বলল। বৈদ্যজি তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে নিলেন। ভেতরে আনো জলদি। বিক্রম আর বৈদ্যজি মিলে সাবিত্রী দেবীকে ভেতরে নিয়ে গিয়ে এক খাটে শোয়ালেন। বৈদ্যজি তার নাড়ি দেখলেন, ক্ষত দেখলেন এবং তারপর গম্ভীর হয়ে বললেন, অবস্থা সংকটজনক। শরীরে দুর্বলতা খুব বেশি এবং ক্ষত গভীর। কিন্তু চিন্তা করো না, আমার জড়িবুটিতে এখনও শক্তি আছে। তুমি বাইরে দাঁড়াও। বিক্রম বাইরের উঠোনে এলো। সে তুলসী গাছের কাছে বসে পড়ল। সেই তুলসী যার পুজো তার মা রোজ সকালে করতেন। আজ বছর কয়েক পর বিক্রম হাতজোড় করল। সে ভগবানকে মানত না, কিন্তু আজ তার একটি আশ্রয়ের প্রয়োজন ছিল। হে ভগবান, বিক্রম বিড়বিড় করল, আমার সব দৌলত নিয়ে নাও, আমার সব কিছু নিয়ে নাও, শুধু আমার মাকে ফিরিয়ে দাও। আজ পর্যন্ত আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজ ভিক্ষা চাইছি। ছোট তার কাছে এসে বসল। সে তার ছোট হাত বিক্রমের কাঁধে রাখল। সাহেব, আমার নানি বলতো যে যখন ছেলে মন থেকে দোয়া চায় তখন ভগবানকেও পৃথিবীতে আসতে হয়। দিদিমা ঠিক হয়ে যাবেন। সূর্য উঠে গিয়েছিল। তার প্রথম কিরণ উঠোনে পড়ল। বিক্রম নিজের পকেট থেকে সেই রুদ্রাক্ষে মালা বের করল। সেটা এখনও রক্ত আর ঘামে ভেজা ছিল। সে সেটা নিজের মুঠোর মধ্যে চেপে ধরল। এখন সময় ছিল পরবর্তী পদক্ষেপের। তার মা নিরাপদ হাতে ছিলেন আপাতত, কিন্তু শত্রুরা এখনও বাইরে খোলা ঘুরছিল। নয়না আর রাজ মালহোত্রা। ওদের মনে হয়েছিল যে ওরা খেলা জিতে নিয়েছে, কিন্তু ওরা জানত না যে ওরা কোন সিংহকে জাগিয়ে দিয়েছে। বিক্রম নিজের ফোন বের করল। স্ক্রিন ভাঙা ছিল, কিন্তু ফোন চলছিল। সে 1 নম্বর ডায়াল করল। এই নম্বর তার সবচেয়ে বিশ্বস্ত লোক খান্নার ছিল, যে কোম্পানির পুরনো অ্যাকাউন্টেন্ট ছিল এবং যাকে বিক্রম কিছু মাস আগে বের করে দিয়েছিল কারণ নয়না বলেছিল যে সে চুরি করছে। আজ বিক্রম বুঝতে পারছিল যে খান্নাকে কেন বের করা হয়েছিল। হ্যালো খান্না কাকা, বিক্রম বলল। অপর প্রান্ত থেকে নিস্তব্ধতা ছিল। তারপর এক অবাক হওয়া গলা শোনা গেল, বিক্রম বেটা, তুমি? কাকা, আমার আপনাকে দরকার। আমার সেই সব ফাইল চাই যা আপনি আমাকে দেখিয়েছিলেন আর আমি বিশ্বাস করিনি। রাজ আর নয়নার বিরুদ্ধে সব প্রমাণ, আমার সব কিছু চাই। বেটা, আমি জানতাম একদিন তোমার চোখ খুলবে। তুমি কোথায়? আমি নিরাপদ আছি। আপনি শুধু ওই ফাইলগুলো তৈরি রাখুন, আমি আসছি। কিন্তু এবার আমি ব্যবসার মিটিংয়ের জন্য আসছি না, আমি ন্যায় বিচারের জন্য আসছি। আর আমার ন্যায় বিচার খুব ভয়ানক হবে। বিক্রম ফোন কেটে দিল। তার চোখে জল এখন শুকিয়ে গিয়েছিল। এখন সেখানে কেবল এক ঠান্ডা সংকল্প ছিল। গ্রামের সকাল শহরের সকালের থেকে অনেক আলাদা ছিল। এখানে গাড়ির শব্দ ছিল না, বরং পাখিদের কিচিরমিচির আর মন্দিরের ঘণ্টার আওয়াজ ছিল। পুরনো হাভেলির উঠোনে তুলসী গাছের কাছে সাবিত্রী দেবী এক খাটিয়ায় শুয়েছিলেন। বৈদ্যজির জড়িবুটি নিজের প্রভাব দেখাতে শুরু করেছিল। তার মুখে এখন আর সেই মৃত্যুর মতো ফ্যাকাশে ভাব ছিল না, বরং এক হালকা শান্তি ছিল। ছোটু যে কাল পর্যন্ত আবর্জনার স্তূপে খাবার খুঁজত, আজ এক পরিষ্কার ধুতি আর পাঞ্জাবি পরেছিল। সে খুব মনোযোগ দিয়ে এক বাটি দলিয়া নিয়ে সাবিত্রী দেবীর কাছে বসেছিল। দিদিমা মুখ খোলো, ছোটু ভালোবেসে বলল। বৈদ্যজি বলেছেন যে যতক্ষণ না আপনি এটা পুরো খাবেন আপনি সুস্থ হবেন না। সাবিত্রী দেবী হাসতে হাসতে মুখ খোলেন। তুই একদম আমার মায়ের মতো ছোটু, ও আমাকে এভাবেই জোর করে খাওয়াতো। বিক্রম দূরে স্তম্ভে হেলান দিয়ে এসব দেখছিল। তার চোখে এক অদ্ভুত আর্দ্রতা ছিল। যে মাকে সে দুনিয়ার সবচেয়ে দামি ওষুধ আর বড় হাসপাতাল দিতে চেয়েছিল, তাকে আজ এই সাধারণ দলিয়া আর এক অনাথ বাচ্চার ভালোবাসা বাঁচিয়ে নিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে টাকা সব কিছু কিনতে পারে, কিন্তু শান্তি নয়। তখনই হাভেলির পুরনো কাঠের দরজায় কড়া নাড়ার শব্দ হলো, ঠক ঠক ঠক।
বিক্রম সতর্ক হয়ে গেল। ওরা কি এখানেও পৌঁছে গেছে? সে পাশে পড়ে থাকা এক লাঠি তুলে নিল এবং পা টিপে টিপে দরজার দিকে এগোলো। সে দরজার ফাটল দিয়ে বাইরে উঁকি মেরে দেখল। বাইরে এক পুরনো অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়েছিল এবং এক বয়স্ক লোক হাতে চামড়ার ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার ঘাম মুছছিলেন। ইনি খান্না কাকা ছিলেন। বিক্রম দরজা খুলল। কাকা? খান্না কাকা যেই বিক্রমকে দেখলেন তার হাত থেকে ব্যাগ পড়ে গেল। তিনি দৌড়ে এলেন এবং বিক্রমকে জড়িয়ে ধরলেন। মালিক, ভগবানের লাখ লাখ শুক্রিয়া, আপনি বেঁচে আছেন। টিভিতে খবর আসছে যে আপনার গাড়ি খাদে পড়ে গেছে আর পুলিশ আপনার লাশ পায়নি। বিক্রমের মুখ শক্ত হয়ে গেল। তাহলে ওরা আমাকে মারার ঘোষণাও করে দিল এত তাড়াতাড়ি? ভেতরে আসুন কাকা, বিক্রম বলল। উঠোনে বসে খান্না কাকা নিজের ব্যাগ খুললেন। তাতে ফাইলের স্তূপ ছিল। সাবিত্রী দেবীও উঠে বসলেন। ছোটু তাকে সাহারা দিল। বেটা বিক্রম, খান্না কাকা কাঁপতে থাকা হাতে এক ফাইল বের করলেন। এটা দেখো, এটা শুধু জমি জায়গার ব্যাপার নয়, এটা খুব গভীর ষড়যন্ত্র। বিক্রম পাতা উল্টাতে শুরু করল। যতই সে পড়তে লাগল তার রক্ত ফুটতে লাগল। নয়না আর রাজ মালহোত্রা গত 2 বছরে কোম্পানির কোটি কোটি টাকা ভুয়ো কোম্পানিতে ট্রান্সফার করেছে। খান্না কাকা বলছিলেন, আর এটা দেখো, এটা সাবিত্রী ভাবিজির মেডিকেল রিপোর্ট, আসলটা। বিক্রম সেই কাগজ পড়ল। তাতে লেখা ছিল যে সাবিত্রী দেবীর কোনো রোগ ছিল না। তাকে ধীরে ধীরে খাবারে মিশিয়ে এক ধীর গতির বিষ বা স্লো পয়জন দেওয়া হচ্ছিল, যাতে তার মস্তিষ্ক দুর্বল হয়ে যায় এবং তিনি পাগলের মতো আচরণ করতে থাকেন। বিষ? বিক্রমের মুখ দিয়ে এই শব্দ এক ফিসফিসানির মতো বের হলো। আমার মাকে আমারই ঘরে ওরা বিষ টিকছিল? সে রাগে পাশে রাখা মাটির কলসি তুলে মাটিতে আছাড় মারল। ঝনঝন করে কলসি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি ওদের প্রাণে মেরে ফেলব, বিক্রম গর্জন করল। আমি ওদের কোর্টে নিয়ে যাব না, আমি ওদের নিজের হাতে চিড়ে ফেলব। সাবিত্রী দেবী কাঁপতে থাকা হাতে বিক্রমকে ডাকলেন, এদিকে আয় বাবা। বিক্রম নিজের মায়ের কাছে গেল এবং তার পায়ে পড়ে কাঁদতে লাগল। মা, আমি কত বড় পাপী! তুই আমার সামনে ছটফট করছিলি আর আমি ভাবলাম তুই অসুস্থ। আমি নিজেরই মায়ের খুনিদের নিজের ঘরে আশ্রয় দিয়েছি। সাবিত্রী দেবী তার মাথায় হাত বুলিয়ে দিলেন। শান্ত হ বিক্রম, রাগ বুদ্ধি খেয়ে নেয়। যদি তুই আবেগের বশে কিছু করিস তবে তুইও অপরাধী হয়ে যাবি। আর আমি নিজের ছেলেকে জেলে দেখতে পারি না। তাহলে আমি কি করব মা? ওদের এভাবেই ছেড়ে দেব? না, সাবিত্রী দেবীর চোখে এক দীপ্তি ছিল। ওদের এমন শাস্তি দে যে ওরা বেঁচে থেকেও মরে যায়। ওদের থেকে সেটা কেড়ে নে যার জন্য ওরা নিজেদের আত্মা বিক্রি করে দিয়েছে। ওদের দৌলাত, ওদের সম্মান, ওদের অহংকার। বিক্রম উঠে দাঁড়াল। সে নিজের চোখের জল মুছল। মা ঠিক বলছিলেন, মৃত্যু খুব সহজ শাস্তি। ওদের তিলে তিলে মারতে হবে। সে খান্না কাকার দিকে তাকাল। কাকা, আজ তারিখ কত? আজ 24 তারিখ বেটা। খান্না বললেন, 26 তারিখে কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম আছে, তাই না? বিক্রম জিজ্ঞেস করল। তার চোখে এক শিকারীর মতো দীপ্তি এসে গিয়েছিল। হ্যাঁ বেটা, আর আমি খবর পেয়েছি যে ওই মিটিংয়ে রাজ মালহোত্রা নিজেকে নতুন চেয়ারম্যান ঘোষণা করতে চলেছে। ওরা তোমার মৃত্যুর শোক পালন করবে আর তারপর কোম্পানি দখল করে নেবে। বিক্রমের ঠোঁটে এক তেতো হাসি ফুটে উঠল। শোক সভা? খুব ভালো। তাহলে আমরা ওদের এই শোক সভাকে স্মরণীয় করে দেব। সে ছোটুকে কাছে ডাকল। ছোটু, তুমি কি আমার একটা কাজ করবে? এটা একটু বিপজ্জনক। ছোটু বুক চিতিয়ে দাঁড়াল। সাহেব, আপনি আমাকে ভাই বলেছেন। ভাইয়ের জন্য জানও হাজির আছে। জান দিতে হবে না ছোটু, শুধু একটা নাটক করতে হবে, বিক্রম বলল। তারপর বিক্রম নিজের পরিকল্পনা বোঝাল। এমন এক পরিকল্পনা যা নয়না আর রাজের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে। দৃশ্য পরিবর্তন। মুম্বাই, সিংহানিয়া ম্যানশন। মুম্বাইতে বিক্রমের আলিশান বাংলোতে শোকের আবহ ছিল, কিন্তু শুধু দেখানোর জন্য। বাইরে মিডিয়ার লোকেরা দাঁড়িয়েছিল, ঘরের ভেতর নয়। নয়না সাদা শাড়ি পরে বসেছিল, চোখে গ্লিসারিন দেওয়া জল ছিল। লোকেরা তাকে সান্ত্বনা দিতে আসছিল, কিন্তু বেডরুমের ভেতরের দৃশ্য অন্যরকমই ছিল। নয়না হাতে ওয়াইন গ্লাস ধরেছিল এবং সে জোরে জোরে হাসছিল। রাজ মালহোত্রা, যে বিক্রমের বন্ধু এবং বিশ্বাসঘাতক পার্টনার ছিল, সোফায় আরামে শুয়েছিল। বিশ্বাস হয় না নয়না, রাজ হাসতে হাসতে বলল। ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। ওই বুড়ি তো মরলই, সাথে বিক্রমও ওই অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন আমাদের কিছু করার দরকারই পড়ল না। কিন্তু লাশ পাওয়া যায়নি রাজ, নয়না একটু চিন্তার সাথে বলল। পুলিশ বলছে নদীর স্রোত খুব বেশি ছিল, হয়তো ভেসে গেছে। কিন্তু যতক্ষণ না লাশ মিলছে আমার ভয় লাগছে।
রাজ উঠে নয়নার কাঁধে হাত রাখল। আরে ডার্লিং, রিল্যাক্স করো। ওই সেতু 100 ফুট উঁচুতে ছিল, সেখান থেকে পড়ে কেউ বাঁচে না। আর যদি বেঁচেও যেত তবে এতক্ষণে চলে আসতো। 2 দিন হয়ে গেছে, সে মাছের খাবার হয়ে গেছে। নয়না হাসল। তুমি ঠিক বলছো, পরশু মিটিং আছে। একবার চেয়ারম্যানের চেয়ার তোমার কাছে চলে আসুক আর সব সম্পত্তি আমার নামে হয়ে যাক, তারপর যদি বিক্রমের ভূতও ফিরে আসে তবে আমাদের কিছু করতে পারবে না। তখনই নয়নার ফোন বাজল। অজানা নাম্বার ছিল। হ্যালো। নয়না ফোন তুলল। অপর প্রান্ত থেকে কোনো শব্দ এলো না, শুধু এক ভারী শ্বাস নেওয়ার শব্দ আসছিল। আর তারপর এক চেনা সুর, পিয়ানোর সুর, সেই ঘুমপাড়ানি গান যা সাবিত্রী দেবী ছোটবেলায় বিক্রমকে শোনাতেন। নয়নার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে কে ওখানে? ফোন কেটে গেল। কি হলো? রাজ জিজ্ঞেস করল। ওই সুর, ওই বুড়ির ঘুমপাড়ানি গান। নয়না কাঁপতে লাগল। আরে কোনো রং নম্বর হবে, তুমি খুব বেশি ভাবছ। রাজ কথাটা উড়িয়ে দিল, কিন্তু বাতাসে এক ভয় মিশে গিয়েছিল, পাপের ভয়। ফিরে আবার হাভেলিতে রাত হয়ে গিয়েছিল। বিক্রম নিজের পুরনো আলমারি থেকে কিছু বের করছিল। এটা তার বাবার পুরনো টাইপরাইটার ছিল, আর কিছু পুরনো কাগজ। কাকা, বিক্রম বলল, কাল সকালে শহরের সব খবরের কাগজে একটা খবর ছাপা হওয়া চাই। কিন্তু এই খবর ফ্রন্ট পেজে নয়, বরং শোক বার্তার পাতায় হওয়া উচিত, খুব ছোট করে। কি খবর বেটা? বিক্রম টাইপ করল আর কাগজ খান্না কাকাকে দিল। তাতে লেখা ছিল, সত্য বিরক্ত হতে পারে, পরাজিত নয়। সাবিত্রী দেবীর শ্রাদ্ধ এবং বিক্রম সিংহানিয়ার প্রত্যাবর্তন শীঘ্রই। স্থান নরক, সময় তোমাদের অন্ত। এক শুভাকাঙ্ক্ষী। এটা কি? খান্না কাকা অবাক ছিলেন। এতে তো ওরা সতর্ক হয়ে যাবে। এটাই তো আমি চাই কাকা। বিক্রমের চোখে আগুন ছিল। শিকার যখন ভয় পায় তখন সে ভুল করে। আমি চাই যে ওরা ভয়ের ছায়ায় বাঁচুক। আগামী 48 ঘন্টা ওদের জীবনের সবচেয়ে ভয়ানক ঘন্টা হওয়া উচিত। সে ছোটুর দিকে তাকালো, যে এখন এক নতুন রূপে তৈরি ছিল। বিক্রম তার চুল কেটে দিয়েছিল আর তাকে ভালো জামাকাপড় পরিয়েছিল। ছোটু, তোমাকে কাল শহরে যেতে হবে খান্না কাকার সাথে। তোমাকে সেটা করতে হবে যে আমি বুঝিয়েছি। করতে পারবে তো? হ্যাঁ দাদা। ছোটু মাথা নাড়ল। বিক্রম বাইরে উঠোনে এলো এবং আকাশের দিকে তাকালো। মা, তুই শুধু দেখতে থাক। মহাভারত শুরু হয়ে গেছে, আর এবার কৌরবদের সভায় অভিমন্যু মরবে না। এবার লঙ্কা কাণ্ড হবে। বাতাস জোরে বইতে শুরু করেছিল। প্রদীপের শিখা কাঁপছিল। এটা ঝড়ের আগের শান্তি ছিল। পরের সকালের সূর্য মুম্বাইয়ের জন্য তো রোজকার মতোই ছিল, কিন্তু নয়না আর রাজের জন্য এটা কেয়ামতের সকাল ছিল। সিংহানিয়া ম্যানশনের ডাইনিং টেবিলে নাস্তা সাজানো ছিল। রাজ মালহোত্রা খুব খুশি ছিল। সে খবরের কাগজ তুলল এবং কফিতে চুমুক দিল। আজকের দিন খুব বিশেষ নয়না। কাল আমি চেয়ারম্যান হয়ে যাব, আর তারপর এই পুরো শহর আমাদের মুঠোয় হবে। নয়না হাসল, কিন্তু তার হাসি ম্লান ছিল। কাল রাতের সেই পিয়ানোর সুর এখনও তার মাথায় বাজছিল। রাজ খবরের কাগজের পাতা উল্টালো। হঠাৎ তার হাত থেমে গেল। কফির কাপ তার হাত থেকে ফসকে টেবিলে পড়ে গেল। গরম কফি সাদা টেবিল ক্লথের ওপর ছড়িয়ে পড়ল, একদম রক্তের দাগের মতো। কি হলো রাজ? নয়না ঘাবড়ে গিয়ে বলল। রাজের মুখ সাদা কাগজের মতো হয়ে গিয়েছিল। সে কাঁপতে থাকা হাতে খবরের কাগজ নয়নার দিকে বাড়িয়ে দিল। এটা দেখো, 4 নম্বর পাতায়। নয়না পড়ল। সেখানে এক ছোট শোক সংবাদ ছিল, কিন্তু তার শব্দগুলো কোনো তলোয়ারের চেয়ে কাম ছিল না। সাবিত্রী দেবীর শ্রাদ্ধ এবং বিক্রম সিংহানিয়ার প্রত্যাবর্তন শীঘ্রই। স্থান নরক, সময় তোমাদের অন্ত। এক শুভাকাঙ্ক্ষী। নয়না খবরের কাগজ ফেলে দিল। এটা কে করছে? বিক্রম তো মারা গেছে। আমরা নিজে দেখেছিলাম তার গাড়ি খাদে পড়তে। লাশ পাওয়া যায়নি নয়না। রাত চিৎকার করল। লাশ পাওয়া যায়নি। যদি সে বেঁচে থাকে, যদি সে ফিরে আসে। তখনই ঘরের বাতি হঠাৎ জ্বলতে নিপতে লাগল। ফ্লিক ফ্লিক ফ্লিক। পুরো ঘর ডিস্কো লাইটের মতো হয়ে গেল। চাকররা ভয়ে রান্নাঘর থেকে বাইরে দৌড়ে এলো। এটা কি হচ্ছে? নয়না চেঁচিয়ে উঠল। হঠাৎ ঘরের মিউজিক সিস্টেমে একটা গান বাজতে শুরু করল। এটা আজকের কোনো গান ছিল না, বরং সেই পুরনো ভজন ছিল যা সাবিত্রী দেবী রোজ সকালে পুজো করার সময় গাইতেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আওয়াজ এত জোরে ছিল যে কান ফেটে যাচ্ছিল। রাজ রিমোট তুলল এবং বন্ধ করার চেষ্টা করল, কিন্তু সিস্টেম বন্ধ হলো না। সে তার টেনে খুলে নিল, কিন্তু আওয়াজ তাও আসতে থাকল। এটা অসম্ভব। রাজ ঘামে ভিজে গেল। তার খোলার পরেও মিউজিক কিভাবে বাজছে? তখনই চাকর রামু কাকা দৌড়াতে দৌড়াতে এলেন।
তার মুখ ভয়ে ফ্যাকাশে ছিল। ম্যাম সাহেব, বিক্রম বাবার ঘরে, তার ঘরে। কি হয়েছে তার ঘরে? নয়না রাগে আর ভয় কাঁপছিল। সেখানে কেউ বসে আছে। নয়না আর রাজ একে অপরের দিকে তাকাতে লাগল। ভয় এখন তাদের গলা চেপে ধরেছিল। তারা পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ওপরে গেল। বিক্রমের ঘর, সেই ঘর যা নয়না বিক্রমের মৃত্যুর খবর পেতেই লক করিয়ে দিয়েছিল। দরজা হালকা খোলা ছিল। ভেতর থেকে ধূপকাঠি গন্ধ আসছিল, সেই চন্দনের ধূপকাঠি যা সাবিত্রী দেবী জ্বালাতেন। রাজ সাহস করে দরজা ধাক্কা দিল। ঘর খালি ছিল, কিন্তু বিক্রমের পছন্দের চেয়ারে এক ভেজা কোট ঝোলানো ছিল। তা থেকে জল টপকে পড়ছিল, যেন কেউ এইমাত্র নদী থেকে উঠে এসেছে। আর টেবিলে এক ভেজা রুদ্রাক্ষের মালা রাখা ছিল। না, নয়না পিছিয়ে গেল এবং দেওয়ালে গিয়ে ধাক্কা খেল। এটা হতে পারে না, সে ফিরে এসেছে রাজ, সে আমাদের মারতে এসেছে। রাজ সেই মালা তুলল। ওটা ঠান্ডা ছিল, বরফের মতো ঠান্ডা। এটা কোনো ভূত নয়, নয়না, রাজ দাঁত কিরমির করে বলল, যদিও তার হাত কাঁপছিল। ভূত ভেজা কোট পরে না, কেউ আমাদের সাথে খেলা খেলছে, কেউ আমাদের ভয় দেখাতে চাইছে যাতে আমরা কালকের মিটিংয়ে ভুল করি। তাহলে আমরা কি করব? নয়না কাঁদতে লাগল। আমরা সেটাই করব যা আমরা ভেবেছিলাম। রাজের চোখে এক পাগলামি চলে এলো। কাল মিটিং হবে, আমি চেয়ারম্যান হব, আর যদি বিক্রম বেঁচেও থাকে আর সামনে আসে, তবে এবার আমি তাকে নিজের হাতে গুলি করব। এবার কোনো ভুল হবে না। পরের দিন এজিএম, বার্ষিক সাধারণ সভা। সিংহানিয়া গ্রুপের হেড অফিস এক দুর্গের মতো ছিল। আজ সেখানে নিরাপত্তা খুব কড়া ছিল। রাজ প্রাইভেট সিকিউরিটি গার্ডদের পুরো ফৌজ দাঁড় করিয়ে দিয়েছিল। প্রত্যেক আসা যাওয়া করা লোকের চেকিং হচ্ছিল। কনফারেন্স হল ঠাসাঠাসি ভর্তি ছিল। শেয়ার লিডার, ডিরেক্টর এবং মিডিয়ার লোকেরা সবাই উপস্থিত ছিল। পরিবেশে এক অদ্ভুত অস্থিরতা ছিল। গুজব উঠছিল যে বিক্রম সিংহানিয়া হয়তো বেঁচে আছে, কিন্তু কারোর কাছে পাকা খবর ছিল না। রাজ মালহোত্রা স্টেজে এলো। সে কালো স্যুট পরেছিল, কিন্তু তার চোখের নিচে কালো দাগ ছিল, যা বলে দিচ্ছিল যে সে সারা রাত ঘুমোয়নি। নয়না তার পাশে বসেছিল, বারবার জল খাচ্ছিল। ভদ্রমহিলা ও মহোদয়গণ, রাজ মাইকে বলা শুরু করল, আজ আমরা এখানে এক অত্যন্ত দুঃখের সময় জমা হয়েছি। আমরা আমাদের ভিশনারি লিডার বিক্রম সিংহানিয়া এবং তার মাতাজিকে হারিয়ে ফেলেছি। সে নিজের পকেট থেকে রুমাল বের করল এবং মিথ্যে চোখের জল মুছল। হলে নিস্তব্ধতা ছিল। কোম্পানি চালানোর জন্য এক নেতার প্রয়োজন। রাজ আরও বলল, বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নিয়েছে যে এই কঠিন সময়ে আমি এই দায়িত্ব তুলে নেব। আমি কথা দিচ্ছি যে বিক্রলের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব। আমি এই প্রস্তাবের বিরোধিতা করছি। ভিড়ের পেছন থেকে এক ভারী এবং জোরালো আওয়াজ এলো। সবাই ঘুরে দেখল। দরজায় এক ছোট বাচ্চা দাঁড়িয়েছিল। সে স্যুট নয়, বরং এক পরিষ্কার কুর্তা পায়জামা পরেছিল। এটা ছোট ছিল, কিন্তু আজ তাকে ভীত মনে হচ্ছিল না। সে কোনো রাজকুমারের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এই বাচ্চা কে? সিকিউরিটি, একে বাইরে বের করো। রাজ চেঁচিয়ে উঠল। দাঁড়ান। ছোট হাত তুলল। তার হাতে এক পেন ড্রাইভ ছিল। আমাকে বাইরে বের করার আগে এটা দেখে নিন যে আসল খুনি কে। রাজ সিকিউরিটিকে ইশারা করল। দুজন গার্ড ছোটুর দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তখনই ছোটু সিটি বাজালো। হুইসেল। হলের জানালা ভেঙে গেল। দড়ির সাহায্যে 10-12 জন লোক ভেতরে লাফিয়ে পড়ল। এরা কোনো কমান্ডো ছিল না, এরা বস্তির ছেলে ছিল। বিক্রম তাদের তৈরি করেছিল। তাদের হাতে লাঠি আর হকি স্টিক ছিল। তারা গার্ডদের ঘিরে ফেলল। হলে হুলস্থুল পড়ে গেল। মিডিয়ার লোকেরা ক্যামেরা ঘোরাতে লাগল। এটা তো সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর হয়ে গিয়েছিল। আর তারপর প্রধান দরজা ধীরে ধীরে খুলল। কড় কড় কড়। এক হুইলচেয়ার ভেতরে এলো। তাতে সাবিত্রী দেবী বসেছিলেন। দুর্বল, কিন্তু তার চোখে দুর্গার মতো দীপ্তি ছিল, এবং হুইলচেয়ার ঠেলছিল বিক্রম সিংহানিয়া। হলে যেন বজ্রপাত হলো। বিক্রম, বিক্রম বেঁচে আছে। লোকেরা ফিসফিস করতে শুরু করল। রাজ আর নয়না নিজের চেয়ার থেকে এমনভাবে উঠে দাঁড়ালো যেন নিচে আগুন লেগে গেছে। তাদের মুখ থেকে রক্ত উধাও হয়ে গিয়েছিল। তারা এক ভূতকে দেখে নিয়েছিল। বিক্রম কোনো ডিজাইনার স্যুট পরেনি। সে সাদা পাঞ্জাবি আর জিন্স পরেছিল। কপালে এক বড় লাল তিলক ছিল। তাকে কোনো বিজনেস টাইকুন মতো নয়, বরং কোনো যোদ্ধার মতো লাগছিল। সে ধীরে ধীরে স্টেজের দিকে এগোলো। তার জুতোর আওয়াজ ঠক 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 রাজের হৃৎস্পন্দনের মতো বাজছিল। বিক্রম স্টেজে উঠল। সে রাজের হাত থেকে মাইক ছিনিয়ে নিল। রাজ এতটাই ভয় পেয়েছিল যে বাধাও দিতে পারল না। তুমি বললে যে কোম্পানির লিডারের প্রয়োজন রাজ। বিক্রমের গলা শান্ত ছিল, কিন্তু তাতে আগ্নেয়গিরির মতো উত্তাপ ছিল। লিডার সে হয় যে পরিবারকে সাথে নিয়ে চলে, সে নয় যে পরিবারকে শেষ করে দেয়। সে ভিড়ের দিকে তাকালো। আপনারা সবাই জানতে চান যে আমি কোথায় ছিলাম? আমি নিজেরই কোম্পানি, নিজেরই ঘর এবং নিজেরই বাগদত্তার ষড়যন্ত্রের শিকার ছিলাম।
নয়না চিৎকার করল, এ মিথ্যে বলছে, এর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর মাথা খারাপ হয়ে গেছে। বিক্রম হাসল, এক ঠান্ডা ভয়ানক হাসি। মাথা তো এখন ঠিক হয়েছে নয়না। ছোটু, চালা ওই ভিডিও। ছোটু পেন ড্রাইভ প্রজেক্টরে লাগিয়ে দিল। বড় স্ক্রিনে এক ভিডিও চলতে লাগলো। এই ভিডিও খান্না কাকা নয়, বরং খোদ রাজ মালহোত্রার অফিসের লুকানো ক্যামেরা রেকর্ড করেছিল। বিক্রম রাজের পাসওয়ার্ড জানত, কারণ রাজ সবসময় নিজের জন্মদিনকেই পাসওয়ার্ড রাখত। এত ছোট ভুল আর এত বড় ক্ষতি। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল রাজ আর নয়না মদ খাচ্ছে। নয়না বলছে, বুড়িকে স্লো পয়জন দেওয়া ঠিক ছিল, ও পাগল হয়ে গেছে, এখন শুধু বিক্রমের অ্যাক্সিডেন্টের অপেক্ষা। হলে নিস্তব্ধতা নেমে এলো। লোকেরা শ্বাসরোধ করে স্ক্রিন দেখছিল। নয়না নিজের মুখ হাতে লুকিয়ে ফেলল। বিক্রম নয়নার দিকে তাকালো। তোমার কি মনে হয়েছিল নয়না, যে তুমি আমার মাকে আবর্জনায় ফেলে দেবে আর আমি তোমাকে রানী বানিয়ে রাখব? তুমি যে মহিলাকে জানোয়ার ভেবেছিলে, তিনি সাবিত্রী দেবী। তিনি আমাকে হাঁটতে শিখিয়েছেন, আর আজ তিনিই আমাকে লড়তে শিখিয়েছেন। রাজ দেখল যে এখন বাঁচার কোনো রাস্তা নেই। সে নিজের পকেট থেকে এক ছোট পিস্তল বের করল। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। সে বিক্রমের ওপর বন্দুক তাক করল। আমি তোমাকে শেষ করেই ছাড়ব বিক্রম। এসব আমার, এই কোম্পানি, এই টাকা সব আমার। রাজ পাগলের মতো চিৎকার করছিল। সাবিত্রী দেবী, যিনি হুইল চেয়ারে ছিলেন, হঠাৎ বললেন, রাজবেটা, পাপের কলসি ভরে গেছে। এখন গুলি চালিয়ে দিলেও তুমি হেরে গেছ। চুপ কর বড়ি। রাজ ট্রিগার টেপার জন্য আঙুল শক্ত করল। হলে বসে থাকা লোকেরা ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু গুলি চলল না। ক্লিক ক্লিক। বিক্রম হাসল। সে নিজের পকেট থেকে গুলির এক ম্যাগাজিন বের করে টেবিলে রেখে দিল। তুমি নিজের বন্দুক লকারে রাখো রাজ, কিন্তু চাবি সবসময় টেবিলে ভুলে যাও। কাল রাতে যখন আমি তোমার ঘরে ভূত হয়ে এসেছিলাম, আমি শুধু ভেজা কোট ছাড়িনি, আমি তোমার মৃত্যুর সরঞ্জামও বের করে নিয়েছিলাম। রাজের হাত থেকে বন্দুক পড়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তখনই পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। এবার এটা বিক্রি হয়ে যাওয়া পুলিশ ছিল না, এটা সিবিআইয়ের টিম ছিল। খান্না কাকা সব প্রমাণ সোজা দিল্লি পাঠিয়ে দিয়েছিলেন। পুলিশ রাজ আর নয়নাকে হাতকড়া পরিয়ে দিল। নয়না কাঁদছিল, মিনতি করছিল, বিক্রম, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল পথে চালিত হয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসি। বিক্রম তার কাছে গেল। সে নয়নার চোখের দিকে তাকালো। ভালোবাসা? তুমি ভালোবাসার মানেও জানো না নয়না। ভালোবাসা সেটা যা আবর্জনার স্তূপে ওই অনাথ বাচ্চা ছোটু আমার মায়ের সাথে করেছে। ভালোবাসা সেটা যা আমার মা আমার জন্য করেছেন। তোমার ভালোবাসা শুধু এই কাগজ আর হীরের জন্য ছিল। পুলিশ তাদের টানতে টানতে নিয়ে গেল। হল করতালিতে ফেটে পড়ল, কিন্তু বিক্রম হাত তুলে সবাইকে শান্ত করল। সে তার মায়ের কাছে গেল এবং তার চরণে বসে পড়ল। এই চেয়ার, এই পদ, এই কোম্পানি, এসব তোমার মা, তুমিই এর আসল মালকিন। সাবিত্রী দেবী তাকে তুললেন এবং জড়িয়ে ধরলেন। না বাবা, আমি তো কেবল একজন মা, কিন্তু আজ আমি আরেক ছেলে পেয়ে গেছি। তিনি ছোটকেও কাছে ডেকে নিলেন। বিক্রম মাইক নিল এবং নিজের শেষ ঘোষণা করল। আজ থেকে সিংহানিয়া গ্রুপের 50% মুনাফা সেই বয়স্ক এবং অনাথ শিশুদের জন্য যাবে যাদের তাদের আপনজনরা ত্যাগ করেছে, এবং এই ট্রাস্টের চেয়ারম্যান আমি নই, আমার ছোট ভাই ছোটু সিংহানিয়া হবে। ছোটুর চোখে অবিশ্বাস আর খুশির জল ছিল। এক আবর্জনা কুড়োনো বাচ্চা আজ মুম্বাইয়ের সবচেয়ে বড় সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়ে গিয়েছিল। বিক্রম ছোটুকে কাঁধে তুলে নিল। ভিড় বিক্রম সিংহানিয়া জিন্দাবাদ, সাবিত্রী দেবীর জয় স্লোগান দিচ্ছিল। 6 মাস পর সেই আবর্জনার স্তূপের জায়গায় এখন এক আলিশান ইমারত দাঁড়িয়েছিল। সাবিত্রী আঁচল, বৃদ্ধাশ্রম এবং অনাথালয়। বিক্রম যে এখন সাধারণ পোশাকে থাকত, তার মা এবং ছোটুর সাথে সেখানে দাঁড়িয়েছিল। সাবিত্রী দেবী এখন পুরোপুরি সুস্থ ছিলেন। তিনি বাচ্চাদের গল্প শোনাচ্ছিলেন। ছোটু স্কুলের ইউনিফর্মে ছিল। সে এখন স্কুলে যেত এবং সন্ধ্যায় বিক্রমের কাছে ব্যবসার গুণ শিখত। এক সাংবাদিক বিক্রমকে জিজ্ঞেস করল, স্যার, আপনি আপনার সবকিছু দান করে দিলেন, আপনার কি দুঃখ হয় না? বিক্রম তার মায়ের দিকে তাকালো, যিনি হাসছিলেন। তারপর সে ছোটুর দিকে তাকালো, যে বন্ধুদের সাথে খেলছিল। আমি কিছু হারাইনি, বিক্রম হাসতে হাসতে বলল। আমি আবর্জনায় হারিয়ে যাওয়া হীরে খুঁজে পেয়েছি, আর বিশ্বাস করুন, শান্তির ঘুম মখমলের গদিতে নয়, মায়ের আঁচলে আসে। ক্যামেরা ধীরে ধীরে পেছনে যায়, বিক্রম, সাবিত্রী আর ছোটুর হাসি মুখের ছবির ওপর, এবং স্ক্রিনে শব্দ ভেসে ওঠে, কর্ম কখনো কারোর ঠিকানা ভোলে না।